আসসালামু আলাইকুম। আজকের চ্যাপ্টার হচ্ছে আমাদের সিকিউরিটি এবং পারফরম্যান্স এর উপরে। তো আমরা ট্রাই করব সিকিউরিটি এবং পারফরম্যান্স নিয়ে ইন ডিটেইলস এ কথা বলতে এই চ্যাপ্টারে। তো আমরা যদি প্রথমেই যাই, আমরা দেখব ইউজার পারমিশনস। ইউজার পারমিশনসটা কি? আপনি যদি কোনো একটা ইউজারকে চেক করতে চান কোনো নির্দিষ্ট কাজ করতে পারে কিনা, তবে আপনি ইউজার পারমিশনের মাধ্যমে তা করতে পারবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসে ঢুকে যান, আপনি একটা ফাংশন দেখতে পারবেন কারেন্ট ইউজার ক্যান, অর্থাৎ ইউজার কি একটা কাজ করতে পারবে কিনা, এবং এই জায়গায় আপনি দিবেন ক্যাপাবিলিটিস। তো কি কি ক্যাপাবিলিটিস থাকতে পারে? এর জন্য আমি যদি রুলস এন্ড ক্যাপাবিলিটিস ডকুমেন্টেশনটা যাই, আপনি এই জায়গায় দেখতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটর কি কি কাজ করতে পারে, বা এডিটর কি কাজ করতে পারে, কন্ট্রিবিউটর, অথর, প্রত্যেকটা ক্যাপাবিলিটি আপনি ডিটেলস এই জায়গায় দেখতে পারবেন। ওকে, তো এর মাধ্যমে আমরা একটা ইউজার ক্যাপাবিলিটি অ্যানালাইসিস করতে পারি। যেমন আমি চাচ্ছি ইফ কারেন্ট ইউজার ক্যান, যদি অপশনস, অর্থাৎ যদি ইউজারটা, আমাদের ইউজার অপশনস গুলো ম্যানেজ করতে পারে, তার মানে সে একজন অ্যাডমিনিস্ট্রেটর। এরর লোড, মেবি ইউ আর নাও অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ইলস এরর লোড, ইউ আর নট অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন আমরা কি করব? আমরা আমাদের সাইটে যাচ্ছি। আমাদের সাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন কোর্স। ওকে, ও সরি, আমার এখানে একটু ভুল হয়েছে। এইটা আমার একটা হুকের মধ্যে হবে অ্যাকশন ইনিট ফাংশন, এটা, এবং এটা হবে, অবশ্যই আপনি যদি কোনো কিছু করেন, লাইক কারেন্ট ইউজারকে প্লাগইনটা ইউজ করেন, আপনি অবশ্যই একটা সেফ হুকের মধ্যে রাখবেন। ওকে, তো যদি রিফ্রেশ দেই, এখন আপনি যদি ডিবাগ লগে যান, আমি আবার রিফ্রেশ দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন ইউ আর নট অ্যাডমিনিস্ট্রেটর, কারণ আমরা এখনো লগ ইন করিনি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। তো এটা কোথা থেকে আসছে? এটা আসছে ইউজ থেকে। তো আমরা যদি লগ ইন করি, এখন আপনি দেখতে পারবেন ইউ আর নাও অ্যাডমিনিস্ট্রেটর। লাইক আমি আবার রিফ্রেশ করছি, ইউ আর নাও অ্যাডমিনিস্ট্রেটর, এর মানে আপনি এখন অ্যাডমিনিস্ট্রেটর। তো এইভাবে আপনি বিভিন্ন রুলস এন্ড ক্যাপাবিলিটিস চেক করতে পারেন কারেন্ট ইউজার ক্যান প্লাগইন এর মাধ্যমে। ওকে, তো চলুন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। এরপর হচ্ছে আমরা আলোচনা করব নলস নিয়ে। ওয়ার্ডপ্রেসের খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার হচ্ছে নলস। তো যদি নলস সম্পর্কে আমরা কথা বলি, প্রথমেই আমাদের জানতে হবে নলস কি। ইন ওয়ার্ডপ্রেস, a nonce is a short and seemingly random string that looks like similar to a password. অর্থাৎ নলস হচ্ছে কিছু র্যান্ডম স্ট্রিং বা র্যান্ডম টেক্সট, যেগুলো দেখতে অনেকটা পাসওয়ার্ডের মতো মনে হয়। The string represents the following: one user, one action such as delete, update or save. এর মানে হচ্ছে নোটস শুধুমাত্র একটা নোটস একজন ইউজারের ক্ষেত্রে কাজ করবে, সেম নোটস মাল্টিপল ইউজারের ক্ষেত্রে কাজ করবে না। ওয়ান অ্যাকশন সাচ এস ডিলিট, আপডেট অর সেভ, অর্থাৎ একটা নোটস দিয়ে আপনি শুধু একটাই অ্যাকশন নিতে পারবেন। লাইক সেম নোটস দিয়ে আপনি ডিলিট এবং আপডেট দুইটা একসাথে করতে পারবেন না, প্রত্যেকটা অ্যাকশন আলাদা থাকতে হবে। ওয়ান অবজেক্ট সাচ এস পুশ, স্টার্ট অর ইউজার, এটা আমাদের না জানলেও হবে। ওয়ান টাইম ফ্রেম দ্যাট লিস্ট 24 hours, অর্থাৎ একটা নোটস সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। 24 ঘন্টা পর এই নোটসটা আর ব্যবহারযোগ্য হবে না, অর্থাৎ এটা ইনভ্যালিড হয়ে যাবে। তো হাউ টু ক্রিয়েট অ্যান্ড ভেরিফাই নোটস।
এখন আসুন আমরা দেখি কিভাবে ক্রিয়েট করব এবং ভেরিফাই করব একটা নোটস। প্রথমেই আমরা দেখব আমরা কিভাবে একটা ইউআরএল তৈরি করতে পারি, একটা নোটস ইউআরএল তৈরি করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে আমাদের কোড এডিটরের মধ্যে চলে যাচ্ছি। আমরা আরেকটা বুক নিচ্ছি, এড অ্যাকশন সেম ইনিট ফাংশন ইউআরএল ইকুয়াল এড কুইরি আর এর মধ্যে আমরা প্রথমে একটা অ্যারে নিব এবং অ্যাট্রিবিউট গুলো আমরা দিব। লাইক আমাদের একটা অ্যাকশন নিতে পারি, আমরা ডিলিট করতে চাচ্ছি। তো ইউজার, আমরা কোন ইউজারকে ডিলিট করতে চাচ্ছি? 100। ওকে, তো এখন আমরা বেস ইউআরএল দিয়ে দিব অ্যাডমিন ইউআরএল users ডট পিএইচপি। এখন যদি আমরা একটু দেখি এরর লোড ইউআরএল, তো রিফ্রেশ, দেখতে পাচ্ছেন ইউজার পিএইচপি পর্যন্ত পেজ আসছে এবং অ্যাকশন ইকুয়াল ডিলিট এন্ড ইউজার ইকুয়াল 100। তো আমরা একটা নরমাল ইউআরএল তৈরি করলাম, তাই না? তো এখন আমরা সেম ইউআরএল কে নন্সে কনভার্ট করব। এর জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব তা হচ্ছে লাইক নন্স ইউআরএল ইকুয়াল wp নন্স ইউআরএল। তো এর মধ্যে আমাদের প্রথমেই কি লাগবে? প্রথমেই লাগবে আমাদের একটা ইউআরএল এবং এরপর হচ্ছে একটা অ্যাকশন, ইউআরএল এন্ড অ্যাকশন ডিলিট ইউজার আমরা দিতে পারি ডট 100। আমরা দিলাম হচ্ছে আমাদের ইউআরএল এন্ড অ্যাকশন এন্ড তৃতীয় যে প্যারামিটার নট রিকোয়ার্ড, আপনি চাইলে দিতে পারেন লাইক মাই নোটস। তো নোটস এর একটা নাম আপনি না দিলে ডিফল্ট অবস্থায় ডাব্লিউপি নোটসটা থাকে, আমাদের এটা দিতে হবে না। এখন আমরা দেখি যে আমাদের এটা ক্রিয়েট হয়েছে কিনা। এরর লগ নোটস ইউআরএল, আরেকটা দিতে পারি আমরা এরর, আপাতত এটা দিলে হবে। তো আমরা যেটা করছি আগের ইউআরএলটা রাখছি এবং নতুন ইউআরএলটা দেখবো। রিফ্রেশ, এবং আপনি দেখতে পাচ্ছেন wp_wp notes নামে একটা নতুন অ্যাট্রিবিউট যুক্ত হয়েছে এবং এখানে কিছু র্যান্ডম ভ্যালু। এটাই হচ্ছে বেসিক্যালি নোটস এর ভ্যালু আর এটা নোটস এর নাম। সেম ভাবে আপনি চেক করতে পারেন এর মাধ্যমে, সরি ক্রিয়েট করতে পারেন wp notes ইউআরএল এর মাধ্যমে। এখন আসুন আমরা দেখি কিভাবে একটা নোটস ফিল্ড তৈরি করব। ওকে, তো এর জন্য আমরা যেটা করতে পারি create admin menu add action অ্যাডমিন মেনু, আমরা অ্যাডমিন মেনু হুকটা নিচ্ছি এবং একটা ফাংশন তৈরি করব এবং আমরা যে ফাংশনটা ইউজ করব তা হচ্ছে অ্যাড মেনু পেজ। তো সেম নাম আমরা রাখতে পারি, ম্যানেজ অপশনস ক্যাপাবিলিটি থাকুক, সিকিউরিটি এন্ড পারফরম্যান্স লাগ ঠিক আছে। আর ফাংশনের ক্ষেত্রে আমরা এইভাবে দিব না, আমরা দিব সিকিউরিটি এন্ড পারফরম্যান্স পেজ ফাইন এবং আমরা ফাংশনটা তৈরি করে নেব। ফাংশন এটা, ওকে। তো এখন যদি আমরা রিফ্রেশ দেই দেখতে পাচ্ছেন সিকিউরিটি এন্ড পারফরম্যান্স এবং এই জায়গায় আমাদের চলে আসছে কিছু টেক্সট। তো আমরা এইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই জায়গায় আমরা একটা ফর্ম অ্যাড করব, একটা ফর্ম মার্জিন দিতে পারি আমরা, মার্জিন টপ 20 পিক্সেল এবং অ্যাকশন দিচ্ছি না এবং মেথড ইকুয়াল পোস্ট। ওকে, এবং এর মধ্যে আমরা একটা ইনপুট দিব, ইনপুট টাইপ টেক্সট লাইক নেম ইকুয়াল ইউজার নেম, ইনপুট ইনপুট টাইপ ইকুয়াল পাসওয়ার্ড, নেম ইকুয়াল পাসওয়ার্ড এবং আরেকটা আমরা ইনপুট অ্যাড করব টাইপ ইকুয়াল সাবমিট এবং ভ্যালু ইকুয়াল লগইন ফাইল এবং একটা ক্লাস দিয়ে দিতে পারি ক্লাস ইকুয়াল
লাইক বাটন প্রাইমারি। আসুন আমরা দেখি, রিফ্রেশ করি। আপনি দেখতে পাচ্ছেন আমরা মেবি এই জায়গায় প্লেসহোল্ডার দিতে পারি। প্লেসহোল্ডার ইউজার নেম, প্লেসহোল্ডার পাসওয়ার্ড। তো এই জায়গায় আমরা ইউজার নেম দিব আর এই জায়গায় পাসওয়ার্ড এবং লগ ইনে ক্লিক করব। তো এখন আমরা ভ্যালিডেট করব। ওকে, তো ভ্যালিডেট করার জন্য আমরা প্রথমেই যেটা করব, এই জায়গায় আমরা একটা নস ক্রিয়েট করব। তো নস ক্রিয়েট করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব তা হচ্ছে wp nonce field। ওকে, wp nonce field এর মধ্যে আমরা যেটা করব, একটা নাম দিব, লাইক সিকিউরিটি লগইন। আমরা যদি একটু দেখি ডকুমেন্টেশন, দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাকশন এবং পরবর্তীতে হচ্ছে নাম। তো আমরা যেটা করতে পারি, আমরা অ্যাকশন দিব সিকিউরিটি লগইন, এর নাম আমরা দিতে পারি সিকিউরিটি সেম লগইন নটস। এখানে মনে রাখবেন এইটা হচ্ছে আমাদের অ্যাকশন, কি কাজ করতে যাচ্ছি, এবং দ্বিতীয়টা হচ্ছে নাম, আমাদের নটসের নাম কি। ওকে, তো এখন যদি আমি রিফ্রেশ করি এই জায়গায় ফ্রেশ, এবং আপনি এই জায়গায় দেখতে পারবেন দুইটি ফিল্ড ক্রিয়েট হয়েছে, তাই না? সিকিউরিটি লগইন নটস এবং যেটা আমাদের ছিল নটসের নাম, আর একটা হচ্ছে এইচটিটিপি রেফার। এগেইন আপনার এইটা নিয়ে ডিটেলস জানা দরকার নেই, বাট আপনি শুধু এটা কনফার্ম হবেন যে এই জায়গায় দুইটা ফিল্ড রয়েছে। ওকে, এই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি নটস এর নাম্বার র্যান্ডম, এবং এটা নটস এর নাম। তো এখন আমাদের চেক করতে হবে নটসটা ভ্যালিড কিনা। এর জন্য আমরা যেটা করব তা হচ্ছে আমরা আর একটা বুক নিব, মেবি আমরা নিচে নিতে পারি অ্যাড অ্যাকশন অ্যাডমিন ইনিট। অ্যাডমিন যদি ইনিশিয়ালাইজ হয় তবে কেবলমাত্র এই হুকটা রান করবে। ওকে, তো যেমন আমরা দিব ইফ নট ইসেট পোস্ট। এখানে নামটা দেখতে পারেন, নাম হচ্ছে কি আমাদের সিকিউরিটি লগইন নোটস, অর্থাৎ এই সেম নাম। তো এইটা যদি আমাদের লগইন নোটসটা না থাকে, এক্ষেত্রে আমরা রিটার্ন করে দিব। ওকে, আবার ইফ নট wp ভেরিফাই নোটস পোস্ট, এটা তো যদি আমাদের নোটসটা ভেরিফাই না হয় তবে আমরা কি করব, আমরা এর মধ্যে নোটসটা থাকবে, প্রথমেই থাকবে নোটস, এরপর থাকবে অ্যাকশন। আমাদের অ্যাকশন কি ছিল, সিকিউরিটি লগইন, তাই না? সিকিউরিটি লগইন। তাহলে কি হবে, আমরা একটা wp ডাই ইউজ করতে পারি নোটস ভেরিফিকেশন ফেইলড। তো আমরা প্রথমেই যেটা করব, ওকে, আরেকটা কাজ আমরা করতে পারি, যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড নিতে পারি, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে, তো এখন আমরা দিব ইরর লগ করব, ইউজার নেম পাসওয়ার্ড স্ট্যাটাস লগ ইন। তো এটা হচ্ছে আমাদের ডিবাগ লগ। আমরা এখন দিব একটা রিফ্রেশ। আমরা আই থিঙ্ক আমাদের আগের বুকগুলো কমেন্ট করে রাখতে পারি, মেবি ইরর লগ গুলো আমরা কমেন্ট করে রাখতে পারি। এখন রিফ্রেশ করছি। এখন আমরা যেটা করব, এই কোডটা আমরা কিছু চেঞ্জ করব, অর্থাৎ নসটা আমরা ইনভ্যালিড করে দিলাম। এখন যদি আমি একটা কিছু দিয়ে লগ ইন করি, আপনি দেখতে পাচ্ছেন নস ভেরিফিকেশন ফেইলড এবং ইরর লগে কিছু নেই।
এর কারণ হচ্ছে আমাদের নর্মসটা ভুল। তো এখন আমরা আবার যেটা করব, আমরা নর্মস এডিট না করে আমরা ডেটা দিব admin, maybe admin by 1 to 3, admin by 1 to 3। আমরা নোটস এডিট করিনি, অর্থাৎ নোটস যেমন ছিল তেমনই আছে। লগইনে যদি ক্লিক করি আপনি দেখবেন ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড 1 2 3, স্ট্যাটাস লগইন। তার মানে আমাদের নোটস ভেরিফাই পারফেক্টলি কাজ করেছে। ওকে, আমরা কি করেছিলাম, প্রথমে যদি নোটস না থাকে রিটার্ন করেছি, আমাদের যদি নোটস থাকে আমরা ভেরিফাই করেছি, যদি ভেরিফাই ইস্যু হয় তবে আমরা ডাব্লিউপি ট্রাই করেছি, এবং ফাইনালি যদি সবকিছু আমাদের কেস পাস করে তবে আমরা একটা এরর লগ করেছি। এরপরে আছে আমাদের ক্রিয়েটিং এন্ড ভেরিফাইং নোটস ইন এ প্লাগইন। তো আমরা এটা অলরেডি তৈরি করে ফেলেছি। তো এখন যদি আমরা আসি পরবর্তী চ্যাপ্টারে, যেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন এন্ড স্যানিটাইজেশন। তো এখন আমরা ভ্যালিডেশন এবং স্যানিটাইজেশন টেকনিকগুলো দেখব। প্রথমে যদি যাই ভ্যালিডেটিং এবং স্যানিটাইজিং এর, আমরা দেখব ইন্টিজার। ইন্টিজার অর্থাৎ নাম্বার গুলো আমরা কিভাবে ভ্যালিডেট অথবা স্যানিটাইজ করব। এর জন্য আমরা প্রথমে আমাদের কোড এডিটরের মধ্যে চলে যাচ্ছি। ওকে, তো আমি আপাতত আমার কোডগুলো কমেন্ট করছি। এখন লাইক ভ্যালু ইকুয়াল 100, এইটা আমাদের একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু। তো এই ভ্যালুকে আমরা যদি অ্যাবসলিউট ইন্টিজারে কনভার্ট করতে চাই আমরা দিব ভ্যালু ইকুয়াল লাইক abs ভ্যালু ইকুয়াল abs int ভ্যালু, এবং আপনি যদি এরর লক করেন absolute value of value is abs value। তো আমরা যদি এখন একটা রিফ্রেশ দিই, সরি, আচ্ছা, আমাদের এটা এগেইন আমরা একটা ইনিট লুপের মধ্যে রাখবো, add action init ফাংশন। ওকে, আর আই থিঙ্ক আমরা আগের কোডগুলো রিমুভ করে দিতে পারি। তো এখন আপনি যদি ডিবাগ লগে যান আপনি দেখতে পাচ্ছেন অ্যাবসলিউট ভ্যালু 100 ইজ বেসিক্যালি 100। তার মানে এর মধ্যে কোনো পরিবর্তন নাই, তাই না? বাট পরিবর্তন আছে। অ্যাবসলিউট ভ্যালু যেটা করে অলওয়েজ যে কোনো ভ্যালুকে পজিটিভ নাম্বারে কনভার্ট করে। লাইক যদি আমাদের -100 থাকতো, এখন যদি আমরা রিফ্রেশ দেই এক্ষেত্রে আপনি দেখছেন অ্যাবসলিউট ভ্যালু অফ -100 ইজ 100, অর্থাৎ যে কোনো নাম্বারকে ও পজিটিভ নাম্বারে কনভার্ট করে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখনই অ্যাবসলিউট ভ্যালু ইউজ করবেন, অ্যাবসলিউট ইন্টিজার, তখন আপনার আপনি বুঝেই নিতে হবে যে এটা অলওয়েজ নাম্বার হবে, পজিটিভ নাম্বার হবে। তো মেবি আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করতে পারি, ভ্যালু ইকুয়াল 1 এরকম, টাইপ ডিজিট ইকুয়াল টি টাইপ ডিজিট ভ্যালু। আমরা যদি এখন একটু দেখি, আমরা এরকমটা অফ করে দিই, রিফ্রেশ, আপনি দেখতে পাচ্ছেন ইজ 1 2 2 2 3 4 ইজ এ ডিজিট, দিয়েছি কি ইয়েস। তো আমরা দিব এই জায়গায় আমরা একটা এ দিয়ে দিব। এখন যদি আমরা দিই আপনি দেখছেন 1 2 2 2 3 4 এ ইজ এ ডিজিট, এটা বলছে নো। অর্থাৎ আপনি যদি ভেরিফাই করতে চান কোনো একটা কিছু ডিজিট কিনা, অর্থাৎ এটা নাম্বার কিনা, আপনি ভেরিফাই করতে পারবেন জি টাইপ ডিজিটের মাধ্যমে, মানে চেক টাইপ ডিজিট। ওকে, লাইক এরকম হতে পারে, আপনি ধরেন ভ্যালু, আপনি মেবি সাম ইকুয়াল ভ্যালু প্লাস 30। তো এইটা কি যোগ হবে? অবশ্যই হবে না, তাই না? এর কারণ কি?
আর আপনি 1 2 2 সাথে এ আছে, এটা একটা স্ট্রিং, আর স্ট্রিং এর সাথে আপনি 30 যোগ করতে পারেন না। তাহলে আপনি কি করবেন? আপনি যেটা করবেন, ইফ প্রাইম ডিজিট ইকুয়াল, আমরা যদি চাই, এখানে ছিল ইয়েস এবং নো, তাই না? ইয়েস এবং নো। তো ইকুয়াল ইয়েস, তাহলেই কেবলমাত্র সাম হবে ভ্যালু প্লাস 30। আমরা মেবি এই জায়গায় আমরা কনভার্টার দিতে পারি। ইলস error log is value or digit no। তো আমরা যদি এখন দেখি, আমরা যদি একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন is value of digit no। কেন? আমাদের এই সামটা, আমরা এই জায়গায় মেবি আরেকটা error log করতে পারি, sum is sum। তো আমাদের সামটা কেন আসলো না? এর কারণ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন লাস্টে কি আছে, এ। তো আমরা এটা রিমুভ করছি। এখন আবার রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন ইয়েস ইকুয়াল ইয়েস, আমরা মেবি করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন সাম ইজ 1 2 2 2 6 4 কাজ করেছে। তার মানে আপনি চাইলেই টাইপটা বের করবেন যে এটা কি ডিজিট কিনা। যদি ডিজিট থাকে, ক্ষেত্রে আপনি কিউব বিয়োগ বা আপনার যে কোনো কাজ করতে পারেন ডিজিট সম্পর্কিত, অথবা আপনি অন্য কাজ করতে পারেন। তো ডিজিট চেক করার জন্য এইটাও, সি টাইপ ডিজিটটাও একটা ভালো ওয়ে। তো আরেকটা মেথড হচ্ছে, যদি আপনি যে কোনো রকমের চেক করতে চান, যে কোনো রকমের টেক্সট হলে ওইটাকে আপনি ইন্টিজারে কনভার্ট করতে চান, সেটা হচ্ছে ভ্যালু ইকুয়াল ইন্ট ভ্যালু। ওকে, এটা কি করে? আপনার ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করে। আবার আরেকটা থাকতে পারে ফ্লোট ভ্যালু। তো আপনি এই ফাংশন ইউজ করতে পারেন, এটা কি করে? ফ্লোটে কনভার্ট করে। তো আপনি এক্সপেরিমেন্ট করে নিতে পারেন এই বিষয়গুলো। আমি ডিটেলসে এক্সপ্লেন করছি না, বাট আপনারা করতে পারবেন। তো আমি এই কোডগুলো রিমুভ করে দিচ্ছি। এখন আসুন আমরা পরের সেশনে চলে যাই। এরপর হচ্ছে আমাদের টেক্সট স্ট্রিং। আমরা দেখব স্ট্রিং কিভাবে ভ্যালিডেট এবং স্যানিটাইজ করতে হয়। লাইক, এইটা আমার একটা স্ট্রিং হতে পারে, str equal Jen 2 is a super cool person। Okay? তো এই জায়গায় যদি আপনি দেখেন, আমরা কি ইউজ করেছি? দুইটা ট্যাগ ইউজ করেছি। তো এখন আমরা যদি error log করি, error log str, আমরা এখানে দিতে পারি যে raw text, এটা। এবং আমরা যেটা করব, আবার এটা স্যানিটাইজ করব। স্যানিটাইজড str equal sanitize text field str এবং sanitize text। ও কি করবে? আপনার বা এই টাইপের যে আনএক্সপেক্টেড লেখাগুলো আছে, এইগুলো স্যানিটাইজ করে প্লেইন টেক্সটে কনভার্ট করে দিবে। তো আমরা যদি ডিবাগ লগটা ক্লিন করি এবং একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ, আপনি দেখতে পাচ্ছেন এগুলো রিমুভ করতে পারি। প্রথম র টেক্সটের মধ্যে আপনি ট্যাগ সহ পাচ্ছেন, কিন্তু আপনার স্যানিটাইজের মধ্যে কি আপনি ট্যাগ পাচ্ছেন না? এই জায়গায় আপনি ট্যাগ পাচ্ছেন না। তার মানে ফুলটা স্যানিটাইজ করে একটা অ্যাকচুয়াল টেক্সটে কনভার্ট করে স্যানিটাইজ টেক্সট ফিল্ড। তো আপনি এই ফাংশনটা ব্যবহার করতে পারেন টেক্সট স্যানিটাইজ করার জন্য। এবং আপনি আর একটা গুরুত্বপূর্ণ ফাংশন ইউজ করতে পারেন, স্ট্রাইপড টেক্সট। আমি যদি এরকম দিই ইকুয়াল wp stripe all tag str। তো এখন যদি আমরা আবার দেখি ফ্রেশ, মেবি এখানে একটু ভুল হয়েছে, এটা হবে str।
not sanitize str, type text, sorry, রিফ্রেশ। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতেও আমাদের কি রিমুভ হয়ে গিয়েছে, তাই না? স্ট্রাইপ হয়ে গিয়েছে আমাদের ট্যাগ গুলো। তো ডাব্লিউপি স্ট্রাইপ অল ট্যাগস ও কি করে, যে কোনো রকমের ট্যাগ যদি পায় ওই ট্যাবটা স্ট্রাইপ করে দেয়। ওকে, তো লাস্ট আরেকটা ফাংশন আমরা ইউজ করতে পারি এর জন্য, এবং সেটা হচ্ছে স্ট্রাইপ ট্যাগস। সেম ভাবে আপনি লাইক আপনি যেটা করতে পারেন এই জায়গায় স্ট্রাইপ ট্যাগস, তো এই ফাংশনটা আপনি যদি ইউজ করেন মেবি এখানে এটা থাকবে না স্ট্রাইপ ট্যাগস। তো এই ফাংশনটা আপনি যদি ইউজ করেন এই ক্ষেত্রে সেম ভাবে আপনার টেক্সটটা স্ট্রাইপ হয়ে যাবে, তো ট্যাগ গুলো স্ট্রাইপ হবে। তো আমি যদি একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন র টেক্সটের মধ্যে ট্যাগ আছে, বাট স্ট্রাইপ টেক্সটের মধ্যে আপনার কোনো ট্যাগ নেই। তো এই তিনটা ফাংশন আপনি ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমরা দেখব কি অ্যান্ড আইডেন্টিফায়ার স্ট্রিং, অর্থাৎ কোনো একটা কি এবং আইডেন্টিফায়ার স্ট্রিং কে আপনি কিভাবে স্যানিটাইজ এবং ভ্যালিডেট করবেন। কি ইকুয়াল pdev 100, তো মনে করুন এটা একটা কি, তো এটা স্যানিটাইজের জন্য আমরা কি দিব, আমরা আমরা আগে এটা ইরর লোড করতে পারি, ইরর লোড কি ইজ ডট কি, আর স্যানিটাইজের জন্য স্যানিটাইজ ই ইকুয়াল, আমরা একটা ফাংশন ইউজ করব যেটা হচ্ছে স্যানিটাইজ কি, তো এর মধ্যে আমাদের কিটা থাকবে। তো আমরা আরেকটা ইরর লোড করব। ওকে, এখন আমরা রিফ্রেশ দিব, আপনি দেখতে পাচ্ছেন কি ইজ pdev 100 and sanitized key is pdev 100। এই মুহূর্তে আপনি তেমন কোনো পার্থক্য দেখতে পারছেন না, এর কারণ হচ্ছে এটা অলরেডি স্যানিটাইজড। তো আমরা যদি এই জায়গায় লাইক আমরা একটা em দিব 23-em, তো এখন যদি আমরা একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন কি ইজ pdev 100 em23, বাট আপনি স্যানিটাইজের মধ্যে দেখছেন অনলি pdev 100 em23em, অর্থাৎ ও আনএক্সপেক্টেড যেই সিম্বল গুলো আছে এগুলো রিমুভ করে একটা প্লেন স্যানিটাইজড কিতে কনভার্ট করে দিয়েছে। তো আপনার যে কোনো আনএক্সপেক্টেড টেক্সটকে ও প্লেন স্যানিটাইজড কিতে যদি কনভার্ট করতে চান, আপনি স্যানিটাইজ কিটা ইউজ করতে পারেন। এবার আমরা জানবো ইমেল স্ট্রিংটা আপনি কিভাবে স্যানিটাইজ এবং ভ্যালিডেট করবেন। ওকে, লাইক আমরা একটা ইমেইল নিলাম, ইমেইল hello@gmail.com। তো প্রথমেই আপনি যদি এইটা চেক করতে চান ইমেইলটা কি ভ্যালিড কিনা, ভ্যালিড ইজ ভ্যালিড ইমেইল, তাহলে আপনি যেটা করবেন একটা ফাংশন ইউজ করবেন ইজ ইমেইল, এর মধ্যে ইমেইলটা যাবে। এবং আমরা যদি এটা স্যানিটাইজ করতে চাই, স্যানিটাইজড ইমেইল, আমরা ইউজ করব সেম ফাংশন স্যানিটাইজ ইমেইল। এটা কি করবে, আমাদের ইমেইলটাকে স্যানিটাইজ করবে। লাইক আমি দিচ্ছি হ্যালো pdi23pdi@gmail.com। তো এখন আমরা ইরর লগ করছি, ইমেইল ইজ ইমেইল, স্যানিটাইজ ইমেইল ইজ স্যানিটাইজ ইমেইল, এবং ইরর লগ ইজ ভ্যালিড ইমেইল, ট্রু অর ফলস। এখন যদি আমরা ডিবাগ লগে ক্লিন করে একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন ইমেইল ইজ hello pdi23bdi@gmail.com, এটা হচ্ছে আমাদের মেইন ইমেল, এবং স্যানিটাইজড ইমেলের মধ্যে আপনি হ্যালো bdi23, তো আপনি আনএক্সপেক্টেড যে টেক্সটগুলো আছে সবকিছু রিমুভ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা হয়েছে এই স্যানিটাইজ ইমেইলের মাধ্যমে পুরোটা আমরা স্যানিটাইজ করে নিয়েছি। এবং
সে বলেছে ইজ ভ্যালিড ইমেইল, এটা কি ইমেইলটা কি ভ্যালিড? না, এটা ভ্যালিড না, তাই বলেছে ফলস। তো আমরা একটা ভ্যালিড ইমেইল দিয়ে ট্রাই করি, লাইক hello@gmail.com। ওকে, তো এখন যদি আপনি দেখেন, আপনি দেখবেন ইমেইল ইজ hello@gmail.com, স্যানিটাইজ ইমেইল ইজ hello@gmail.com। বিকজ অফ এদের মধ্যে তেমন পার্থক্য নেই এবং এটা অলরেডি স্যানিটাইজড, এবং ইজ ভ্যালিড ইমেইল ট্রু, অর্থাৎ ইমেইলটা অলরেডি ভ্যালিডই আছে। তো সো ইজ ইমেইল দিয়ে আপনি চেক করতে পারবেন ইমেইলটা কি ভ্যালিড কিনা, আর স্যানিটাইজ ইমেইল দিয়ে আপনি ইমেইলটা স্যানিটাইজ করে নিতে পারবেন, যাতে কোনো আনএক্সপেক্টেড ক্যারেক্টার না থাকে। তো এখন আমরা দেখব ইউআরএল কিভাবে ভ্যালিডেট অথবা স্যানিটাইজ করতে হয়। তো প্রথমে আসুন আমরা দেখি এইচটিএমএল এর মধ্যে ইউআরএল আমরা কিভাবে স্যানিটাইজ করব। লাইক আমরা প্রথমেই একটা ইউআরএল ক্রিয়েট করে নিচ্ছি, URL equal maybe https google.com। ওকে, এবং আমরা যেটা করব, আমরা একটা অ্যাড করে নিব গুগল href equal php equal URL। তো এইটা হচ্ছে একটা নর্মাল ইউআরএল, বাট আমরা যদি ইউআরএলটা স্যানিটাইজ করতে চাই, এই ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করব তা হচ্ছে escape URL। ওকে, তো যদি আপনার কোনো আনএক্সপেক্টেড কিছু থেকে থাকে, সেক্ষেত্রে ও এটা স্কেপ করে দিবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইউআরএল স্কেপ করার প্রসেস। তো এখন আসুন আমরা দেখি ডেটাবেজের মধ্যে আপনি কিভাবে কোনো একটা ইউআরএল স্যানিটাইজ করবেন, অর্থাৎ ডেটাবেস থেকে কোনো ইউআরএল যদি আপনি পান, ওই ইউআরএলটা স্যানিটাইজ করবেন। লাইক এই ইউআরএলটাই আমি ডেটাবেজের মধ্যে আপডেট করতে চাচ্ছি, আপডেট অপশন ইউজ করে, অপশনস এপিআই। তো আমি তাহলে কি করব, আপডেট অপশন, এখন লাইক গুগল ইউআরএল, এবং এর মধ্যে আমরা ইউআরএলটা যদি স্কেপ করতে চাই, আমরা এক্ষেত্রে স্কেপ ইউআরএল র ব্যবহার করব। তো স্কেপ ইউআরএল র কি করে, সেম আপনার ইউআরএলটাকে স্কেপ করবে, বাট এটা হচ্ছে ডেটাবেজের জন্য। আপডেট অপশন আমাদের ডেটাটা সেভ হয়ে কোথায় যাবে, ডেটাবেজেই তো যাবে, তাই না? এই জন্য আমরা স্কেপ ইউআরএল র ফাংশনটা ব্যবহার করব। অর্থাৎ আপনি যে কোনো ইউআরএল যদি ডেটাবেজের মধ্যে ইনসার্ট করতে চান, এক্ষেত্রে আপনি স্কেপ ইউআরএল র ফাংশনটা ইউজ করবেন। আসুন এখন আমরা দেখি কোনো একটা ইউআরএল যদি আমরা রিডিরেক্ট করি, এই ক্ষেত্রে আমরা কিভাবে স্যানিটাইজ করব। লাইক এই সেম ইউআরএলটা আমরা যদি রিডিরেক্ট করতে চাই, এই ক্ষেত্রে যেমন wp রিডিরেক্ট, এর মধ্যে আমাদের স্কেপ করা দরকার নেই, কারণ স্যানিটাইজ করে দিবে বেসিক্যালি এই wp রিডিরেক্ট ফাংশনটাই। ও নিজে থেকেই টোটাল ইউআরএলটা স্যানিটাইজ করে নেবে। ওকে, তো আপনি যদি রিডিরেক্ট করতে চান, এর জন্য এক্সট্রা করে আপনার এটা স্যানিটাইজ করার দরকার নেই। এখন আসুন আমরা দেখি কিভাবে আমরা এইচটিএমএল এবং তার অ্যাট্রিবিউট গুলো স্কেপ করব। তো এর জন্য আমি প্রথমে এডিটরে চলে যাচ্ছি। এই জায়গায় আমি একটা এইচটিএমএল নিয়ে নিচ্ছি, এইচটিএমএল ইকুয়াল পি, লাইক দিস ইজ সিকিউরিটি অ্যান্ড পারফরমেন্স প্লাগইন, বাট আমি স্ল্যাশ পিটা রিমুভ করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। তো এখন যদি আমরা একটা ফাংশন ইউজ করি, কোর্স ব্যালেন্স ট্যাক্স, তো ফিক্সড এইচটিএমএল ইকুয়াল কোর্স ব্যালেন্স ট্যাক্স এইচটিএমএল। এই ফাংশনটা কি করবে, আমাদের যদি কোনো একটা ট্যাগ ইনকমপ্লিট থাকে অথবা বেশি থাকে, যে কোনো রকমের প্রবলেম থাকে, ও কি করবে, এই ট্যাগটা ফিক্স করে দিবে। যেমন আমি যদি এরর লগ করি ফিক্সড এইচটিএমএল, এবং আমি যদি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন
স্ল্যাশ পি নিজে থেকেই অ্যাড হয়ে গিয়েছে। কেন? এর কারণ হচ্ছে ও ডিটেক্ট করেছে কোন ট্যাগটা মিসিং আছে, তো মিসিং ট্যাগটা অ্যাড করে দিয়েছে। এই ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনি একটা ইউজার থেকে কমপ্লেক্স ডেটা ইনপুট নেবেন, বাট আপনি জানেন না ইউজার ট্যাগগুলো কিভাবে দিবে, অর্গানাইজ থাকবে কিনা। ওই ক্ষেত্রে আপনি ফোর্স ব্যালেন্স ট্যাগটা ইউজ করতে পারেন, যেটা আপনার অগুছালো ডেটাকে একটা ফরম্যাটেড ওয়েতে ফরম্যাটেড ট্যাগে কনভার্ট করবে। ওকে, তো এখন আসুন আমরা দেখি আমরা কিভাবে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট গুলো স্যানিটাইজ করব। এইচটিএমএল অথবা তার অ্যাট্রিবিউট গুলো যদি আমরা স্যানিটাইজ করতে চাই, আমরা বেশ কিছু ফাংশনের হেল্প নিতে পারি ওয়ার্ডপ্রেস এর প্রিবিল্ড ফাংশনের। এর মধ্যে একটা হচ্ছে ডাব্লিউপি কেসিস। এটা হচ্ছে ডাব্লিউপি কেসিস এর ডকুমেন্টেশন। আপনি দেখতে পাচ্ছেন এই ফাংশন প্রথমেই নেই কন্টেন্ট, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা স্যানিটাইজ করতে চান এর মধ্যে আপনার দিতে হয় অ্যালাউড এইচটিএমএল, কোন এইচটিএমএল ট্যাগ গুলো আপনি অ্যালাউ করতে চান এবং তার অ্যাট্রিবিউট গুলো। তো এরপর অ্যালাউড প্রোটোকলস, এটা এই মুহূর্তে রিকোয়ার্ড না, বাট এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আপনি কি কি এইচটিএমএল নিতে চান এবং আপনার কন্টেন্ট, লাইক আপনি যদি কোনো একটা কাস্টম ভ্যালিডেশন অ্যাড করতে চান বা স্যানিটাইজেশন, ট্যাগের উপর ডিপেন্ড করে আপনি সেটা করতে পারবেন। তো চলুন দেখি আমরা কিভাবে এটা ইউজ করব। তো এর জন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি অ্যালাউড ইকুয়াল ফ্রম এবং ইএম। তো লেটস সে আমরা এই জায়গায় শুধুমাত্র ফ্রম এবং ইএম এই দুইটা ট্যাগ অ্যাকসেপ্ট করব। ওকে, এর বাইরে আমরা কোনো ট্যাগ অ্যাকসেপ্ট করব না। তাহলে আমরা যদি একটা এইচটিএমএল লিখি, লাইক এইচটিএমএল ইকুয়াল h1 hello it's from tag with em text। তো আমরা এই জায়গায় কি করেছি, আমরা একটা h1 নিয়েছি এবং আমরা h1 ইন্ট করতে পারি, এর মধ্যে স্ট্রং নিয়েছি এবং em নিয়েছি। তো এখন যদি আমরা ইরর লগ করি, ইরর লগ html, তবে আপনি দেখবেন আমরা যে রকম দিয়েছি সেম ভাবে আসবে, তাই না? রিফ্রেশ, একটা ইস্যু হয়েছে। আচ্ছা, আমি আবার এটা ভুলে গিয়েছি ইনিটের মধ্যে রাখতে। ইনিট ফাংশন, এখন রিফ্রেশ, এবং আপনি দেখছেন h1 hello is from with em text h1। বাট আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম শুধুমাত্র অ্যালাউড অ্যাট্রিবিউট গুলো ট্যাগ গুলো ও নিবে, বাকিগুলো নিবে না, তাই তো? তাহলে আমরা কি করব, আমরা এই জায়গায় দিব sanitized html equal wp cases। এর মধ্যে মনে আছে আপনার প্রথমে আমাদের কন্টেন্ট গুলো দরকার, তো এই ক্ষেত্রে এই ডট html টা আমাদের কন্টেন্ট html, এবং এরপর আমাদের দরকার অ্যালাউড html, এই ক্ষেত্রে আমাদের অ্যালাউড। তো অ্যালাউড, তো এখন যদি আপনি সিনট্যাক্স html টা দেখেন, আমরা একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পারবেন h1 টা আপনি এই জায়গায় পাবেন না, আপনি স্ট্রং ট্যাগটা পাবেন এবং em টা পাবেন। এর কারণ হচ্ছে আমরা এই জায়গায় বলে দিয়েছিলাম স্ট্রং এবং em। লাইক আমরা যদি h1 ও অ্যাড করি h1, তাহলে কি হবে? তো আমরা যেটা করেছি এর মধ্যে h1 অ্যাড করেছি। এখন আমরা যদি একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন h1 ও সাথে অ্যাড হয়ে গিয়েছে। এর কারণ কি, আমরা সিনট্যাক্স html ইউজ করলেও এই জায়গায় html সাপোর্টটা অ্যাড করেছি। ঠিক আছে? তো এইভাবে আপনি wp কেসিস ইউজ করে আপনি স্পেসিফিক ট্যাগ ডিফাইন করে দিতে পারেন যেন এর বাইরে কোনো ট্যাগ না নেওয়া হয়। ওকে, তো এগুলো তো গেল ট্যাগের জন্য, বাট এই যে ব্ল্যাঙ্ক অ্যারে, এই ব্ল্যাঙ্ক অ্যারেটা কেন?
তো এই ব্ল্যাঙ্ক অ্যারে হচ্ছে আপনি এর কি কি অ্যাট্রিবিউট সাপোর্ট দিবেন এর জন্য। তো আপনি যদি অ্যাট্রিবিউট সাপোর্ট দিতে চান এক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। যেমন ধরুন স্ট্রং, স্ট্রং এর ক্ষেত্রে আমরা যেটা করব, স্ট্রং এর ক্ষেত্রে আমরা ক্লাসের সাপোর্ট দিব। তাহলে আমরা কি করব, এই জায়গায় আমরা দিব ক্লাস ব্ল্যাঙ্ক অ্যারে, এবং ইএম এর মধ্যে যদি আমরা ক্লাস সাপোর্ট দিতে চাই ক্লাস ব্ল্যাঙ্ক অ্যারে। তো এখন আমরা যেটা করব, স্ট্রং এর মধ্যে ক্লাস ইকুয়াল স্ট্রং ক্লাস, এবং ইএম এর মধ্যে ক্লাস ইকুয়াল স্ট্রং ইএম। তো এখন এবং h1 এর মধ্যেও আমরা একটা ক্লাস দিব স্ট্রং h1। তো এখন যদি আমরা একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন h1 স্ট্রং এর ক্লাস চলে আসছে, ইএম এর ক্লাস চলে আসছে, বাট h1 এর ক্লাস আসেনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে h1 এর মধ্যে আমরা ক্লাস ডিফাইন করিনি। তো সেম ভাবে আমরা যদি h1 এর মধ্যেও ক্লাস ডিফাইন করতাম তাহলে কি আমাদের h1 এর মধ্যেও ক্লাস চলে আসতো। যেমন আমরা যদি এখন একটা রিফ্রেশ দেই, আপনি দেখছেন আমাদের h1 এর মধ্যেও অলরেডি ক্লাস চলে আসছে স্ট্রং h1। তো আমরা এইভাবে হয়তো আপনি ক্লাস দিতে চাচ্ছেন কিংবা আপনি আইডি সাপোর্ট দিতে চাচ্ছেন, তাই না? কিংবা আপনার যদি লিঙ্ক হয় তাহলে আপনি কি দিবেন, হয়তো আপনি ক্লাসের সাপোর্ট দিবেন এবং আপনি আইডি সাপোর্ট দিবেন, এবং একই সাথে আপনি দিতে পারেন হাইপার রেফারেন্স সাপোর্ট। তাহলে কি হবে, এর মধ্যে href দেয়া যাবে, কারণ হাইপার রেফারেন্স ছাড়া তো আর আপনার অ্যানকর চলবে না। তো এরকম আপনার যে সাপোর্ট ইচ্ছে কাস্টম ভাবে অ্যালাউড এইচটিএমএল ক্রিয়েট করে সেটা ডাব্লিউপি ক্যাসিস এর মধ্যে অন্তর্ভুক্ত করে আপনি কাস্টম ভ্যালিডেশন অ্যাড করতে পারেন। তো আবার অনেক সময় দরকার হয় যে যখন আপনার এরকম আপনি বাধ্যবাধকতা চান না, আপনি চান এটা সরাসরি স্যানিটাইজ করে ফেলো, আপনি লাইক আপনার অ্যালাউড দরকার নেই, আপনি চাচ্ছেন স্যানিটাইজ করে ফেলতে। এই ক্ষেত্রে আপনি যে ফাংশনটা ইউজ করবেন সেই ফাংশনটা হচ্ছে wcassis data। আপনি দেখতে পাচ্ছেন ও শুধুমাত্র ডেটা বা স্ট্রিং দেয়। wp ক্যাসিস ডেটার মধ্যে আমরা শুধু এইচটিএমএলটা যদি দেই, ও কি করবে, শুধুমাত্র স্যানিটাইজ এইচটিএমএলটা আপনাকে দিবে, আপনার কাস্টম ভাবে ভ্যালিডেশন ক্রিয়েট করার কোনো দরকার নেই। তো আমরা চাইলে এটা রিমুভ করে ফেলতে পারি। এখন আমরা একটা রিফ্রেশ করতে পারি, রিফ্রেশ, এবং আপনি দেখছেন সেম ভাবে চলে আসছে। তো এটা হচ্ছে সেন্টেন্স wp ক্যাসিস ডাটার কাজ। তো এই ক্ষেত্রে আপনি আনএক্সপেক্টেড রেজাল্টও পেতে পারেন, যেমন h1 এর মধ্যে আপনি দেখছেন যে h1 এর ক্লাসটা নেই, কারণ আনএক্সপেক্টেড ডেটা ওইটা ক্লিন করে ফেলেছে। তো আমার সাজেশন থাকবে আপনি যদি wp ক্যাসিস ইউজ করেন, আপনি কাস্টম ভ্যালিডেশন ইউজ করেন, আর যদি তা না হয় আপনি wp ক্যাসিস ডাটা ইউজ করতে পারেন। ওকে, তো এখন আসুন আমরা দেখি জাভাস্ক্রিপ্ট এর মধ্যে কিভাবে স্যানিটাইজ করব। লাইক আমি যদি দিই যে ভ্যালু ইকুয়াল হ্যালো, এবং আমি একটা বাটন নিচ্ছি, আমি দিলাম এই জায়গায় অন ক্লিক অ্যালার্ট। ওকে, আমি এই জায়গায় দিলাম পিএইচপি ইকো ভ্যালু, অর্থাৎ হ্যালো। তো এইটা না করে আমি যেটা করব সেটা হচ্ছে সরাসরি ভ্যালু না দিয়ে আপনি যেটা করবেন escape js, escape js এর মধ্যে আপনি ভ্যালুটা দিবেন। তাহলে কি হবে, আপনার ভ্যালুটা escape হয়ে অর্থাৎ স্যানিটাইজ হয়ে আপনার জাভাস্ক্রিপ্ট কোডে অ্যাড হয়ে যাবে। এর ফলে সুবিধা কি, আপনি যদি কোনো ডেটা নেন ইউজার থেকে এবং এইটা escape js না করে আপনি দেন, তবে সে চাইলে ম্যালিশিয়াস কোডগুলো ইনজেক্ট করতে পারে। বাট আপনি যদি escape js ইউজ করেন, সে আর ম্যালিশিয়াস কোডগুলো ইনজেক্ট করতে পারবে না, কারণ আপনি অলরেডি ডেটাটা escape করে ফেলেছেন ইউজার আগে।
তো এটা অলওয়েজ ট্রাই করবেন পিএইচপি যে কোনো ডেটা আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করলে আপনি অবশ্যই এটা স্কেপ জেএস করে নেবেন। এবং আরেকটা হচ্ছে লাইক হতে পারে আপনার এরকম একটা ডেটা আছে লাইক অ্যাডিটিয়ার ইকুয়াল একটা অ্যারে, এর মধ্যে আরেকটা অ্যারে থাকতে পারে, এর মধ্যে থাকতে পারে কালার, এরপর থাকতে পারে মেবি সাইজ, এক্সেল, টাইপ, মিডিয়াম, এরকম আপনার বেশ কিছু বিষয় থাকতে পারে, তাই না? আপনার অ্যারে থাকতে পারে, অ্যারে ইনার অ্যারে থাকতে পারে। তো এইরকম যদি আপনার কমপ্লেক্স ডেটা থাকে অর্থাৎ কমপ্লেক্স অ্যারে থাকে, এই ক্ষেত্রেও আপনি যদি এই ডেটাটা আপনি জাভাস্ক্রিপ্টকে পাস করতে চান, হতে পারে আপনি এইভাবে পাস করলেন একটা ডিভ। তো এই জায়গায় আপনি মেবি ডাটা অ্যাট্রিবিউট ইকুয়াল আপনি মেবি ডাব্লিউপি জেসন পিএইচপি সরি ডাব্লিউপি জেসন ইনপুট করে আপনি পাস করলেন লাইক অ্যাটিটিউড। তো অ্যাট্রিবিউটটা ডাব্লিউপি জেসন ইনপুট করে আপনি পাস করে দিলেন, এটা ফাইন, আপনি করতেই পারেন। তবে সাজেস্টেড ওয়ে হচ্ছে আপনি সরাসরি এইভাবে পাস না করে আপনি যেটা করবেন স্কেপ অ্যাটিটিউড, যেহেতু এটা অ্যাট্রিবিউট তাই আপনি স্কেপ অ্যাটিটিউড ফাংশন দিয়ে পাস করবেন। তাহলে হ্যাকার যখন তার ব্রাউজার থেকে বা অন্য কোথাও থেকে এই জায়গায় ম্যালিশিয়াস কোড দিবে, এই কোডটা আপনার সরাসরি স্কেপ হয়ে যাবে। তো আপনি এই কোডটা যদি জাভাস্ক্রিপ্টে ধরেন ডাটা অ্যাট্রিবিউট দিয়ে, আপনার কোনো প্রবলেম হবে না, কারণ এটা অলরেডি স্যানিটাইজড। ওকে, তো ট্রাই করবেন যে কোনো অ্যাট্রিবিউটের জন্য স্কেপ অ্যাটিটিউড ফাংশনটা ইউজ করতে। এখন আসুন আমরা দেখি এনভায়রনমেন্ট এবং সার্ভার ভেরিয়েবল গুলো আপনি কিভাবে স্যানিটাইজ করবেন। তো আগের কোডগুলো রিমুভ করে দিচ্ছি। লাইক একটা আমাদের ভেরিয়েবল হতে পারে এরকম সার্ভার http রেফারার ইকুয়াল সার্ভার, এর মধ্যে আমাদের হবে http। ওকে, তো এর জন্য আমরা প্রথমেই একটা http রেফার নিয়ে নিচ্ছি এবং আমরা যদি এটা ইউজ করতে চাই আমাদের কোনো কাজে, লাইক মেবি আমরা ইউজ করতে পারি এই জায়গায় অথবা এরকম if server http referrer is set sorry if is set server http referrer, তাহলে আমরা কি করব, আমরা মেবি কি করব, এটা escape url server http referrer। তো আপনি এইরকম আপনি যে কোনো সার্ভারের কিছু আনলে আপনি সরাসরি ইকো না করে আপনি ট্রাই করবেন এটা ইউআরএল এ স্কেপ করে নেওয়ার জন্য। তাহলে যেটা হবে আর সরাসরি আপনার হ্যাকার চাইলেও অ্যাটাকটা করতে পারবে না ইউআরএল থ্রুতে। অর্থাৎ ও যদি ইউআরএল এর মধ্যে কোনো একটা ম্যালিশিয়াস কোড দেয়, ওই কোডটা আর কাজ করবে না, কারণ আপনি অলরেডি স্কেপ করে নিয়েছেন। তো এইরকম ট্রাই করবেন যদি আপনি সার্ভারে কোনো কিছু ইউজ করেন। তো আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা লাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যারে অফ ডেটা। অ্যারে অফ ডেটার বিষয়টা হচ্ছে আমরা যদি এডিটরে চলে যাই, লাইক মনে করুন আমাদের বেশ কিছু ক্লাস আছে, মেবি মিডিয়া, মিডিয়া অবজেক্ট, মিডিয়া ইমেজ। তো ধরুন আমাদের এই তিনটা ক্লাস আছে। তো আমরা স্যানিটাইজ টেক্সট ফিল্ড দিয়ে আমরা সরাসরি একটা স্ট্রিংকে স্যানিটাইজ করেছি, তাই না? বাট এই জায়গায় এইটা একটা অ্যারে। তো এইটা আমরা কিভাবে স্যানিটাইজ করব? এইটা আমরা যেটা করব লাইক স্যানিটাইজড ক্লাস ইকুয়াল আমরা অ্যারে ম্যাপ একটা ফাংশন ইউজ করব। ওকে, তো আপনি যদি অ্যারে ম্যাপ ফাংশনটা দেখেন প্রথমে কি হবে, একটা কল ব্যাক। তো আমাদের এইগুলো কি এক একটা ক্লাস। তো এর জন্য আমরা যেটা করতে পারি
একটা ফাংশন ওয়ার্ডপ্রেস এর ফাংশন ইউজ করতে পারি sanitize HTML ক্লাস এবং এর মধ্যে ক্লাসেস। তাহলে কি হবে ওয়ার্ডপ্রেস পেছনে পিছনে একটা লুপ চালাবে এবং প্রত্যেকটা লুপের ভেরিয়েবল গুলো স্যানিটাইজ এইচটিএমএল ক্লাসের মাধ্যমে দিবে। স্যানিটাইজ এইচটিএমএল ক্লাস কি করবে এই ভ্যালুটা নিয়ে স্যানিটাইজ করে রিটার্ন করবে এবং ফাইনালি একটা অ্যারে তৈরি হবে ওই অ্যারেটা আপনার স্যানিটাইজ ক্লাসের মধ্যে দিবে। তো আমরা যদি একটা এরর লোড করি এরর লোড স্যানিটাইজ ক্লাস তাহলে আপনি দেখতে পারবেন সেম ক্লাসের একটা স্যানিটাইজ ভার্সন। তো আমি যদি একটা রিফ্রেশ দিই again হ্যাঁ আমি এডিটের মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম add action init এখন যদি একটা রিফ্রেশ দিই এরর লগ কি হয়েছে must be type of string ও ওকে সরি আমরা এই জায়গায় আরেকটা কাজ করতে হবে প্রিন্ট আর ওকে ট্রু। আপনি দেখতে পাচ্ছেন এটা অলরেডি সেন্টেন্স হয়ে গিয়েছে মিডিয়া মিডিয়া অবজেক্ট মিডিয়া ইমেজ। তো আপনি সেমটাই দেখতে পাচ্ছেন কারণ এই টেক্সটগুলো অলরেডি স্যানিটাইজড। তো যদি টেক্সটের মধ্যে কোনো ম্যালিশিয়াস কোড থাকতো ও সেটা স্যানিটাইজ করে অ্যাকচুয়াল ক্লাসে কনভার্ট করে দিত। তো লাইক এইটা এরকম না হয়ে আপনার একটা স্ট্রিংও হতে পারে যেমন মিডিয়া অফ 2026 বা এরকম বিভিন্ন স্ট্রিং হতে পারে। তো স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব স্যানিটাইজ টেক্সট ফিল্ড তাই না? তো এই ফাংশন আপনি ইউজ করতে পারেন। তো যেই কাজে ব্যবহার করবেন সেম কাজের জন্য এই জায়গায় কলব্যাকটা দিবেন কিংবা আপনার কাস্টম কলব্যাক দিয়েও কাজ করতে পারবেন। তো এইটা হচ্ছে আপনি যদি চান কোনো একটা অ্যারেকে স্যানিটাইজ করবেন তাহলে অ্যারে স্যানিটাইজেশনের প্রসেস। ওকে তাহলে আমরা চেষ্টা করেছি ভ্যালিডেশন এবং স্যানিটাইজেশনের মোস্ট অফ দ্য থিংস গুলো কভার করতে। তো এরপর আমরা যেটা করব ওয়ার্ডপ্রেস এর কোয়েরি সিস্টেমটা নিয়ে কাজ করব অর্থাৎ ওয়ার্ডপ্রেস এর WP DB টা কিভাবে আমরা পারফেক্টলি ইউজ করতে পারি তার উপরে।